বিসিএস রিটেনের সায়েন্স পার্টের ৫ নম্বর পর্বে আমরা আজকে দেখব পানি। শুরুতে টপিক 1 এর কিছু প্রশ্ন দেখি আমরা। 43 তে প্রশ্ন আসছিল হাইড্রোজেন বন্ধন কাকে বলে। 37তমতে আসছিল পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশে অপেক্ষা কম কেন? পাহাড়ের চূড়ায় বেশি কম কেন? আচ্ছা, সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট এবং পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন? এটা 37তমতে এসেছিল। তারপর 43 তে আসছে পানি ও বরফের উপর হাইড্রোজেনের বন্ধন প্রভাব লিখুন। পানি ও ভারী পানির মধ্যে পার্থক্য কি? 43 তে আসছে, আমরা দেখি এগুলো। পানি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা চাপে তরল পদার্থ, বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন। পোলার যৌগ, সার্বজনীন দ্রাবক বলা হয়, অর্থাৎ সবকিছু এখানে দ্রবীভূত হয়। হাইড্রোজেনের পরমাণু, 2টি হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু দিয়ে টোটাল 3টা পরমাণু দিয়ে গঠিত H2O। পানির ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে এবং সেটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এই যে এমসিকিউটা, এই দুটো জিনিস পরীক্ষায় বেশি আসে। তারপর একটা হচ্ছে এই পোলার যৌগ, সার্বজনীন দ্রাবক, এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। আর বিশুদ্ধ পানিতে তড়িৎ প্রবাহিত হয় না, এতে লবণ বা এসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ প্রবাহিত হয়। এই পরীক্ষাতে এমসিকিউ এটা হয় যে বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় নাকি হয় না, এই টাইপের প্রশ্নগুলো আসে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেটা গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্প পরিণত হয় সেটা স্ফুটনাঙ্ক। পানির ক্ষেত্রে গলনাঙ্ক 0 ডিগ্রি, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, 100 ডিগ্রি। পানির তড়িৎবাহিতা সম্পর্কে লিখো। পানি তড়িৎ পরিবহন করে না বিশুদ্ধ পানি। এটার সাথে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন লবণ, এসিড দ্রবীভূত থাকলে তা বিদ্যুৎ পরিবহন করে। সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? এটি একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। সব জৈব যৌগকে পারে না, বেশিরভাগ জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। একই কথাটা অজৈবের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন? কারণ হচ্ছে এসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে আর ক্ষারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে, তাই পানি হচ্ছে একটি উভধর্মী পদার্থ। 37তম বিসিএস এর প্রশ্নটা একটু দেখি। সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট? পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশ অপেক্ষা কম কেন? অর্থাৎ পাহাড় উপরে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কমে যায় নিচের তুলনায়। সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট। আর চাপ বাড়ালে পদার্থের স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। তার মানে হচ্ছে স্ফুটনাঙ্ক এবং চাপ দুইটা হচ্ছে সমানুপাতিক। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমবে। পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ পাহাড়ের পাদদেশ থেকে কম হওয়ার কারণে পানির স্ফুটনাঙ্ক কমে যায়, পানি কম তাপমাত্রায় ফুটতে থাকে। হিমালয় পর্বতের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস বা 158 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ পাহাড়ের চূড়ায় যেহেতু চাপটা কম আর চাপের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, চাপ কমে যাবে স্ফুটনাঙ্কও কমে যায়। অল্প তাপেই তখন পাহাড়ের চূড়ায় পানি ফুটতে শুরু করে। পানির রাসায়নিক বন্ধন হচ্ছে একটি অক্সিজেন পরমাণু থাকবে আর 2টা হাইড্রোজেন পরমাণু থাকবে, আর অক্সিজেনের সাথে ওরা ইলেকট্রন শেয়ার করবে, হাইড্রোজেন 2টা। তো এটা একটা সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন গঠিত হয় কিভাবে? ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। হাইড্রোজেন বন্ধন কাকে বলে? হাইড্রোজেন এবং পানির অণুর H2O, এই অণুতে হাইড্রোজেন বন্ধন ব্যাখ্যা করুন। হাইড্রোজেন বন্ধন মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক আর অপর পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এরকম কয়েকটি অণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে দুর্বল বন্ধন গঠিত হয়, তাকে হাইড্রোজেন বন্ধন বলে। পানির অণুতে হাইড্রোজেন বন্ধন। পানির অণুতে একটি অক্সিজেন পরমাণু থাকে এবং 2টা হাইড্রোজেন পরমাণু থাকে। পানিকে পোলার অণু বলা হয়। হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল।
অক্সিজেন হচ্ছে অনেক ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক মৌল, ফলে এটি OH বন্ধন সৃষ্টি করার ক্ষেত্রে যে ইলেকট্রন জোড়া আছে সেটাকে নিজের দিকে টেনে নেয়, ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ উৎপন্ন হয়। একটি পানির অণু ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপর একটি পানির ঋণাত্মক চার্জযুক্ত অক্সিজেন পরমাণু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে। এভাবে অনেকগুলো পানির অণু একে অপরের সাথে একটি মাঝারি শক্তির বল দ্বারা যুক্ত হয়। এই যে একটি পানির অণু এদিকে আরেকটা পানির অণু, এদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে কেন? কারণ হচ্ছে এই অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মক, এই হাইড্রোজেন গুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক। তাহলে এই তড়িৎ ঋণাত্মকের সাথে অন্য একটা পানির তড়িৎ ধনাত্মক আদানের আকর্ষণের ফলে এরা কাছাকাছি চলে আসে। এই ধরনের বন্ধনকে হাইড্রোজেন বন্ধন বলে এবং হাইড্রোজেন বন্ধনগুলোকে ডট 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 বিন্দু দিয়ে নির্দেশ করা হয়। এটার গুরুত্ব হচ্ছে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য পানি তরল, এই তরল পানি দিয়ে জীবজগতের বিকাশ ঘটেছে। আর বরফ হচ্ছে পানিতে ভাসে, এটা পরীক্ষায় আসে। বরফ পানিতে ভাসে কেন? হাইড্রোজেনের বন্ধনের কারণে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে শীত প্রধান মেরু অঞ্চলে জলাশয়ে জলজ প্রাণীর অস্তিত্ব সম্ভব হচ্ছে কেন? উপরের দিকে বরফ হয়ে গেলেও নিচের দিকে পানিটা লিকুইড থেকে যায়। ডিএনএ এবং আরএনএ গঠন রয়েছে হাইড্রোজেন বন্ধে। স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল কেন? হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য পানির অণুসমূহ পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখে। আমরা জানি পদার্থের তরল অবস্থার ক্ষেত্রে এমনটি ঘটে, এই জন্য স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল। বেসিক্যালি হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি এবং স্বাভাবিক তাপমাত্রা, এই দুইটা কারণে পানি তরল থাকে। বরফ পানিতে ভাসে কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য বরফের বা পানির কঠিন অবস্থা কেলাসের যথেষ্ট ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাপ প্রয়োগ করে, যেখানে যখন বরফ গলানো হয় তখন অনেকগুলো হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে পানির অণুগুলো অনেকটা কাছাকাছি আসে। এই জন্য পানির ঘনত্ব বরফের ঘনত্ব থেকে বেশি। বরফ পানিতে ভাসা। এটা যদি আমরা চিত্রের মধ্য দিয়ে দেখি একটু, বরফের কেলাসে কিন্তু কি থাকে? বিশাল বড় বড় ফাঁকা স্থান থাকে, যথেষ্ট ফাঁকা স্থান থাকে। তো যার কারণে এর ঘনত্বের থেকে পানির ঘনত্ব বেশি থাকে, ফলে আহ এর ভরটা বেশি হয়, ওজনটা বেশি হয়, ওর ওজনটা কম হয়। তো যার কারণে পানির মধ্যে বরফটা ভাসতে থাকে। এটা ফাঁপা হওয়ার কারণে বরফ তুলনামূলকভাবে কম ঘনত্ব সম্পন্ন। তো পানির ঘনত্ব যেহেতু বেশি, তো ঘন ঘন জিনিসটা নিচে থাকবে, উপরের যে কম ঘনটা বরফটা ওটা হচ্ছে উপরে থাকবে। 43তম আসছে, হাইড্রোজেন বন্ধনের প্রভাব লিখো পানি ও বরফের উপর। এই যে একই কথাগুলো রিপিটেশন আসছে। ক্যালাসের যথেষ্ট ফাঁকা স্থান থাকে, ফলে বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়। বরফের ঘনত্ব কম, কম ঘনত্বের জিনিস উপরে ভাসে, আর বেশি ঘনত্বের জিনিস নিচে। পানিটা নিচে থাকবে, বরফটা ভাসতে থাকবে। এরপর পানি এবং ভারী পানির মধ্যে পার্থক্য 43-তে আসছে পরীক্ষায়। মূল পার্থক্য যদি আমরা দেখি, পানি সংকেত হচ্ছে H2O, ভারী পানি হচ্ছে D2O। তো এখানে হাইড্রোজেন এবং ডি এই দুটো জিনিসই হচ্ছে একই জিনিস। হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ডিউটোরিয়াম। হাইড্রোজেনের ক্ষেত্রে থাকে H1 আর ডিউটোরিয়ামের ক্ষেত্রে থাকে এদিকে 1, প্রোটন থাকে একটা আর একটা নিউট্রনও থাকে। তো এটার ভর হয় 2, এটার ভর হয় পারমাণবিক ভর হয় 1। তাহলে ডিউটোরিয়াম হচ্ছে D2O, হাইড্রোজেন আর পানির ক্ষেত্রে হচ্ছে H2O। পানির ঘনত্ব কম, ভারী পানির ঘনত্ব তুলনামূলকভাবে অবশ্যই বেশি হবে যেহেতু এটা ভারী। আর আমরা নর্মাল পানিটা ব্যবহার করি, পান করি, কিন্তু ভারী পানি কখনো ব্যবহার করি না বা পান করি না। আর H2O হচ্ছে সহজে প্রকৃতিতে পাওয়া যায়, আইসোটোপ যেহেতু সহজে পাওয়া যায় না, তো ভারী পানিটাও সহজে পাওয়া যায় না। এরপর 2 নম্বর টপিকে আমরা আসি। এই টপিকে হচ্ছে উৎসগুলো নিয়ে বিওডি সিওডি নিয়ে আসছে, এবং বিওডি সিওডি এগুলো পরীক্ষায় প্রায় আসছে। 46 আসছে বিওডি এবং টিডিএস কি। এখন মজার বিষয় হলো, পরীক্ষায় এই প্রশ্নগুলোতে এভাবে থাকে যে বিওডি এর পরে সিওডি থাকে, এটা বাই ডিফল্ট থাকে। কিন্তু এবার পরীক্ষায় আসছে বিওডি প্লাস টিডিএস সম্পর্কে লিখুন। তো বেশিরভাগ করছে কি, এই যে বিওডি লেখার পর সিওডিটা লিখে দিয়ে চলে আসছে, প্রশ্নে যে টিডিএস চাইছে ওই জিনিসটা খেয়াল করা হয়। তো এই ধরনের জিনিসগুলো থেকে বাঁচার জন্য পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর যে জিনিসগুলো জানতে চাইছে ওইগুলো নিচে এভাবে দাগ দিয়ে দিলে সহজে জিনিসগুলো চোখে পড়ে। তাহলে বিওডি টিডিএস, এই যে এই প্রশ্নটাই আসছিল, 36 আসছে, 41 আসছে, এখন রিসেন্টলি 46ও আসছে। তারপর হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব লিখুন, বিওডি কি, সিওডি কি, টিডিএস কি, ডিওটি কি, এগুলো সম্পর্কে লিখুন।
ক্ষর পানি কাকে বলে, মৃদু পানি কাকে বলে পরীক্ষায় আসছে। 24-এ আসছে আরেকটা, ক্ষরতার কারণ কি, কিভাবে তা দূর করা যায়। তো পানির উৎস 90 পানির উৎস হচ্ছে সমুদ্র। এছাড়াও পানির বড় উৎস হচ্ছে হিমবাহের ত্রষার স্রোত। পানি মূলত বরফ আকারে থাকে আর কি। শতকরা 2 মতো পানি আছে হিমবাহ আকারে। এরপর পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির মাত্র শতকরা পরিমাণ 1 ভাগ। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা বৃষ্টির পানি ব্যবহার করে থাকি। আর এছাড়া ভূপৃষ্ঠের পানি হিসেবে নদী, নদ নদী, খাল, বিল, পুকুর, হ্রদ ইত্যাদির পানি ব্যবহার করে থাকে। এর ভূনিম্নস্থ কিছু পানি ইউজ করি, যেমন হচ্ছে নিচের থেকে পানি উত্তোলনের জন্য নলকূপ এবং পাম্প ব্যবহার করা হয়ে থাকে। পিএইচ সম্পর্কে বর্ণ, স্বাদ এগুলো আমরা আগেই আলোচনা করছি অন্যান্য ভিডিওতে। ঘোলার পরিমাপ, তেজস্ক্রিয়তার পরিমাপ, এগুলো হচ্ছে পানির পরিষ্কার মানে কতটুকু পরিষ্কার বা ময়লা আছে কিনা সেই ধরনের বিষয়গুলো। বর্ণ, স্বাদ ঠিক থাকতে হবে, ঘোলার পরিমাণ কম হইতে হবে, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি থাকা যাবে না, ময়লা আবর্জনা থাকা যাবে না। এরপর পানির কিছু উপাদান যেমন হচ্ছে ডিও বা ডিজলভ অক্সিজেন, তারপর তাপমাত্রা, পিএইচ এর মাত্রাটাও ঠিকঠাক থাকতে হবে। এরপর হচ্ছে বিওডি, সিওডি, এগুলো এই সম্পর্কে প্রশ্ন করলো। তাহলে প্রথমে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন দিয়ে আমরা আসি। পানিতে বসবাসকারী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার হয়, মানে একটা ডিমান্ড থাকে অক্সিজেনের। এই অক্সিজেন তারা পায় পানিতে দ্রবীভূত হয়ে থাকা অক্সিজেন থেকে। কোনো কারণে যদি অক্সিজেন নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায়, জলজ প্রাণীগুলোর সমস্যা হতে পারে। তো জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম থাকা প্রয়োজন। 5 মিলিগ্রাম পার লিটার। তো 5 মিলিগ্রাম পার লিটার, এটাই হচ্ছে ডিজলভ অক্সিজেনের অ্যামাউন্টটা বা দ্রবীভূত অক্সিজেনের একটা মাত্রা, এটা থাকতেই হবে। তো এটাকেই বলা হচ্ছে ডিজলভ অক্সিজেন। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। এটাই হচ্ছে অক্সিজেন ডিমান্ড বা ডিজলভ অক্সিজেন। এরপর আসি পিএইচ। পিএইচ এর পরিমাণ সাধারণত 6 থেকে 8 হতে হয়। অতিরিক্ত অ্যাসিডিক, অতিরিক্ত ক্ষারীয় কোনোটাই হইতে পারবে না, নিউট্রাল থাকতে হবে আর কি। এরপর বিওডি, সিওডি, টিডিএস, ডিও, এগুলো একটু দেখি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষকে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলে বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। তো আবার বলি, 1 লিটার পানিতে পার লিটার বলতে 1 লিটার উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে উক্ত ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। ধরি একটা 1 লিটার ঝাড়ের মধ্যে অনেকগুলো পচনযোগ্য জৈব দূষক আছে। আচ্ছা, বিওডির ক্ষেত্রে হচ্ছে মূলত 1 লিটার পানিতে যে পরিমাণ জৈব দূষক রয়েছে এখানে, তো এই জৈব দূষকগুলোকে ব্যাকটেরিয়া এবং বিভিন্নভাবে নষ্ট করে ফেলার জন্য একটা অক্সিজেনের পরিমাণ প্রয়োজন হয়। অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই বিওডি, ওই উক্ত পানির বিওডি বলে। অর্থাৎ 1 লিটারে অক্সিজেনের পরিমাণটা, কতটুকু অক্সিজেন লাগে সেটার পরিমাণ 6 ppm, এর বেশি হওয়া উচিত না। বিওডি হচ্ছে 6 ppm। আর বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে 1000 ml এর জন্য 6 মিলিগ্রাম, এর বেশি হওয়া উচিত না। এর থেকে বেশি হলেও এটা আবার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেনের চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, এখানে ভাঙা হচ্ছিল কি দ্বারা, অণুজীব দ্বারা ভাঙতে, আর এখানকার ক্ষেত্রে হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে। তাহলে দুটার ক্ষেত্রে দুটা, বায়োলজিক্যালের ক্ষেত্রে অণুজীব দ্বারা, সিওডি এর ক্ষেত্রে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে। কোনো পানির সিওডি মান যত বেশি হয় পানি তত বেশি দূষিত হয়। তাহলে বিওডির ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 6 ppm, সিওডির ক্ষেত্রে আমরা পাচ্ছি 10 ppm। 10 ppm এটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা। তাহলে এখানে আমরা সহজভাবে বুঝতেছি যে সিওডির পরিমাণটা বিওডির থেকে বেশি। এটা পরীক্ষায় আসে। এই যে আসছে, পরের প্রশ্নে আসছে ওটাই, যে
প্রথমে হচ্ছে ওদের সংজ্ঞাগুলো দিতে হবে, দুইজনের সংজ্ঞা, বিওডি কাকে বলে, সিওডি কাকে বলে। তো একই পানির বিওডি অপেক্ষা সিওডির মান বেশি হবে কেন? আচ্ছা, পড়ে দেখি। শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় শক্তি, শুধুমাত্র জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় শক্তি, কিন্তু এটা হচ্ছে বিওডির ক্ষেত্রে। আর সিওডির ক্ষেত্রে হচ্ছে সকল জৈব এবং অজৈব, শুধু জৈব না, সাথে অজৈব। ফলে সিওডির ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা একটু বেশি লাগে, অজৈব দূষক এক্সট্রা থাকার কারণে, তাই সিওডির পরিমাণটা বেশি হয়ে থাকে। এরপর টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, মানে আমি যদি 1 লিটার পানি নেই, এখানে কি পরিমাণ সলিড ডিজলভ আছে ওই জিনিসটার পরিমাণটাকে টিডিএস বলে। আমরা একটু পরে দেখি। ভূপৃষ্ঠ কোনো নমুনা পানিতে থাকা সমগ্র দ্রবীভূত কঠিন বস্তুর পরিমাণকে টিডিএস বলে, টোটাল ডিজলভ সলিড। এটা ফুল ফর্মটা আসছিল 46-এ, যে টিডিএস এর ফুল ফর্ম কি। টিডিএস এর অন্তর্ভুক্ত প্রধান রাসায়নিক পদার্থসমূহ হলো ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্লোরিন ইত্যাদি আয়ন সমূহ। বর্তমানে টিডিএস এর মধ্যে যোগ হয়েছে অধিক ক্ষতিকর উপাদান, কীটনাশক, রাসায়নিক পদার্থ। টিডিএস এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 500 ppm। টিডিএস টোটাল ডিজলভ সলিড। এরপর পানিতে দ্রবীভূত অক্সিজেন, এটা আমরা অলরেডি পড়ছি। ডিওর ক্ষেত্রে পরিমাণটা হচ্ছে 4 থেকে 6। তাহলে ডিও হচ্ছে 4 থেকে 6, বিওডি হচ্ছে 6 ppm, সিওডি হচ্ছে 10 ppm, আর টিডিএস হচ্ছে 500 মিলিগ্রাম মনে হয়, সম্ভবত না 500 ppm নাকি, হ্যাঁ 500 ppm এটাই। এরপর আসি আমরা ক্ষরপানি এবং মৃদু পানিতে। ক্ষরপানি মানে হচ্ছে হার্ড ওয়াটার। পানিতে পর্যাপ্ত পরিমাণ দ্বিধনাত্মক ক্যাটায়ন থাকে। দ্বিধনাত্মক ক্যাটায়ন মানে এই যে পাওয়ারে 2টা থাকবে, 2+2+2+, দ্বিধনাত্মক। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো সবগুলো হচ্ছে দ্বিধনাত্মক ক্যাটায়ন। এই দ্বিধনাত্মক ক্যাটায়ন দ্রবীভূত থাকলে ওটাকে বলা হয় ক্ষরপানি। আর ক্ষরপানিতে আয়নগুলো লবণ আকারে থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড। মৃদু পানি হচ্ছে সফটওয়্যার। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়নের লবণ খুব বেশি দ্রবীভূত থাকে না, তাকে মৃদু পানি বলে। মানে দ্বিধনাত্মক ক্যাটায়ন গুলো থাকবে না, তাদেরকে মৃদু পানি বলে। ক্ষরপানিতে সাবান ঘষলে সহজে ফেনা হয় না কেন? এটা হচ্ছে ওই উপরের আনসারটাই আসছে, প্রথমে সংজ্ঞাটা আসছে, উদাহরণ আসছে, এরপরে হচ্ছে ক্ষরপানিতে সাবান ঘষলে সহজে ফেনা হয় না কারণ সাবান হলো উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, ওই যে সোডিয়াম স্টিয়ারেট। তো এই সাবান দিয়ে কাপড় কাঁচা হলে ক্ষরপানিতে দ্বিধনাত্মক ক্যাটায়নের সাবানের অ্যানায়নের সাথে সহজে যুক্ত হয়ে পানির অদ্রবণীয় ভাসমান পদার্থ তৈরি করে, ফলে সহজে সাবান ফেনা হয় না। অদ্রবণীয় ভাসমান পদার্থ বা সোপ স্কাম তৈরি হয়, যেটা হচ্ছে ফেনা তৈরিতে বাধা সৃষ্টি করে। পানির ক্ষরতা কি, কিভাবে তা দূর করা যায়? দ্বিধনাত্মক ক্যাটায়ন উপস্থিতির কারণে পানির বিশেষ ধর্মকে পানির ক্ষরতা বলে। অর্থাৎ হার্ডওয়ারটাই হচ্ছে ক্ষরপানি বা পানির ক্ষরতা, ধর্মটাই হচ্ছে পানির ক্ষরতা, দ্বিধনাত্মক ক্যাটায়ন। আর অস্থায়ী, এখন ক্ষরতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। অস্থায়ীর ক্ষেত্রে আমরা কি করব? উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বাইকার্বনেট লবণ তাপে বিয়োজিত হয়ে অদ্রবণীয় কার্বনেট রূপে পরিণত হয়। এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে মৃদু পানিতে পরিণত হয়। অর্থাৎ তাপ দিলে অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায়। স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে ক্লোরাইড বা সালফেট লবণ অধিক দ্রবীভূত থাকলে যে ক্ষরতার সৃষ্টি হয়, মানে দ্বিধনাত্মক আয়নের সাথে সাথে ক্লোরাইড এবং সালফেট লবণ অধিক দ্রবীভূত থাকলে যে ক্ষরতার সৃষ্টি হয় তাকে স্থায়ী ক্ষরতা বলে। স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, ফলে স্থায়ী ক্ষরতা দূর হয়। এবং এই যে সোডিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম ক্লোরিন থেকে ক্লোরিন অংশটাকে বাদ দিয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করে, যেটা হচ্ছে কি বলা যায়, এটাকে মৃদু পানিতে কনভার্ট করে নেয়। এরপর আসি 3 নম্বর টপিক। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিবেশ রক্ষায় মিঠা পানির গুরুত্ব, পানির পুনরাবর্তন কি, এটা একটু বলতে হবে। পুনরাবর্তন, তারপর ব্যবহারের পর বর্জ্য পানি সংগ্রহ করে সেটা পরিশোধন করে আবার ব্যবহার করি, তাহলে সেটিও কিন্তু হবে এক ধরনের পুনরাবর্তন।
মূলত আমরা যে পানি ব্যবহার করে থাকি, পানি প্রথমে বিভিন্ন জায়গা থেকে সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে যায়, তারপর হচ্ছে এটা ঘনীভূত হয়ে মেঘ হয়, মেঘ থেকে আবার বৃষ্টি পড়ে ওটা ইউজেস এর ক্ষেত্রে আমরা ইউজ করি, পানির নিচে যায়, আবার এইভাবে এই যে চক্রটা, এটাই হচ্ছে পানি চক্র বা পানির পুনরাবর্তন। তারপর পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা। পরিবেশ সংরক্ষণে মিঠা পানির গুরুত্ব হচ্ছে কি, পরিবেশের প্রায় প্রতিটি উপাদান, প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পানির উপর নির্ভর করে। তারপর পানি না থাকলে গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না, ফলে জগৎ মারাত্মকভাবে হুমকি পড়বে। এক কথায় পানি না থাকলে পুরো পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আর যদি সেটা মিঠা পানির ক্ষেত্রে বলে, তখন আমরা সবগুলো পানি যেখানে যেখানে প্রয়োজনীয় এগুলোর আগে পানির জায়গায় মিঠা পানি লিখবো আর কি। তারপর টপিক 4 হচ্ছে পানি দূষণ, মানে পানির এতক্ষণ তো আমরা বিভিন্ন ব্যবহার দেখলাম, এখন পানির দূষণ নিয়ে প্রশ্নগুলো আসবে। 38তমতে আসছে পানি দূষণ কি, দূষণের কারণ এবং প্রতিকার, এগুলো আমরা সবাই কম বেশি লিখছি। 37তমতে আসছে বন্যার সময় দূষিত পানিকে কিভাবে শুদ্ধ করা যায়। যে কোনো পরীক্ষা দেখা যায় বন্যার পরবর্তীতে হলে ওটাতে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো আসে, বন্যার পরবর্তীতে বিশুদ্ধ পানি কিভাবে পাওয়া যেতে পারে। 35 আসছে যৌগটি কিভাবে পানি জীবাণুমুক্ত করে। পানি জীবাণুমুক্ত করতে ক্লোরিনের যৌগ ব্যবহার করা হয়, এই যৌগটার নাম কি। তারপর 37তমতে আসছে ট্যানারি শিল্পে বর্জ্য পানিতে কি প্রভাব ফেলে। তারপর 43তে আসছে ভবিষ্যৎ বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় আপনার মতামত। ডিডিটি মানব শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে। পানি দূষণ বলতে কি, পানির সাথে বিভিন্ন রোগ জীবাণু, ময়লা, আবর্জনা, বিষাক্ত পদার্থ মিশ্রিত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হলে তখন এটা পানি দূষণ বলে। পানি দূষণের মানবসৃষ্ট কারণ হচ্ছে বিভিন্ন জিনিসের বর্জ্য, মৃত জীবজন্তু পানিতে ফেলা, কৃষি জমিতে সার কীটনাশকের অতিরিক্ত পরিমাণে ব্যবহার, অনুন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা, তেলবাহী জাহাজের দুর্ঘটনা। প্রাকৃতিক কারণ হলো ভূমিক্ষয়, বন্যা কিংবা জলাবদ্ধতার জন্য পানি দূষিত হতে পারে, বদ্ধ পানিতে আগাছা জন্মালে। পানি দূষণের প্রতিরোধ প্রতিক্রিয়া, বর্জ্য সরাসরি জলাশয়ে ফেলবো না, পয়ঃ নিষ্কাশন পানি ফেলানো যাবে না, জৈব সার ব্যবহার করতে হবে, খনিজ পদার্থ আহরণের সময় পানি দূষণ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে, তেজস্ক্রিয় পদার্থ যাতে পানিতে না মিশে সেটা খেয়াল রাখতে হবে, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো ইত্যাদি। আচ্ছা, পানি বিশুদ্ধকরণের কয়েকটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে পরিস্রাবন, আর একটা হচ্ছে ক্লোরিনেশন মানে ক্লোরিন যোগ করা, স্ফুটন, তারপর হচ্ছে পাতন। পরিস্রাবন জিনিসটা কি? পরিস্রাবন হলো তরল ও কঠিন পদার্থ মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়া, এটাকে পরিস্রাবন বলে। ক্লোরিনেশন কি? যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা দূর করার জন্য জীবাণুনাশক ব্যবহার করতে হয়, আর জীবাণুনাশকের ক্ষেত্রে তো অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস বা ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম OCl এটা হচ্ছে ব্লিচিং পাউডার বলা হয়, যার মাঝে ক্লোরিন আছে যা জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা হয়। সোডিয়াম হাইপোক্লোরাইডও ইউজ করা হয়। তারপর এছাড়াও ওজোন গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়। স্ফোটন হচ্ছে মূলত জাস্ট ফোটাতে থাকবে 15 থেকে 20 মিনিট, ফোটালে জীবাণুমুক্ত হয় এবং খাওয়ার উপযোগী হয়। পাতন প্রক্রিয়া হচ্ছে প্রথমে একবার তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করবে, তরলকে সরাসরি বাষ্পে, এরপর বাষ্পটাকে আবার ঠান্ডা করে তরলে ঘনীভূত করবে। এতে হয় কি যে ময়লাগুলো থেকে যায় এক জায়গায় আর বাষ্পীভূত পানিটা অন্য জায়গায় গিয়ে জমা হয়, তখন এটা বিশুদ্ধ পানি পাওয়া যায়। বন্যার সময় আমরা বিভিন্নভাবে বিশুদ্ধ পানি পেতে পারি, এটা হচ্ছে পানি ফুটিয়ে ফিটকিরি ব্যবহার করে, তারপর ক্লোরিনেশন পদ্ধতি একটু আগে বললাম, হ্যালোজেন ট্যাবলেট হচ্ছে 1 ঘন্টা পর পানি বিশুদ্ধ হয় যদি হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হয় আর কি। পরের প্রশ্ন দেখি আমরা, পানি জীবাণুমুক্ত করতে হলে বহুল ব্যবহৃত ক্লোরিনের যৌগের নাম। ক্লোরিনের যৌগের নামটা জানতে চাওয়া হয়েছে, এরপর কিভাবে জীবাণুমুক্ত করে সেটা প্রসেসটাও। এখন জীবাণুমুক্ত করতে ক্লোরিন যুক্ত হচ্ছে ব্লিচিং পাউডার, আর ব্লিচিং পাউডার আমরা অনেকবার পড়ছি এই পর্যন্ত, ক্যালসিয়াম OCl, তারপর হচ্ছে Cl। তারপর পানিতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার যোগ করা হয়, ব্লিচিং পাউডার থেকে উৎপন্ন ক্লোরিন গ্যাস জীবাণুকে জারিত করে মেরে ফেলে। অর্থাৎ ব্লিচিং পাউডারের সাথে পানি যুক্ত হয়ে ক্লোরিনটা আলাদা হয়ে যায় আর ক্যালসিয়াম অক্সাইডটা আলাদা থাকে। বেসিক্যালি এই ক্লোরিনটা গিয়ে জীবাণুর সাথে যুক্ত হয়। তো ক্লোরিন যখন জীবাণুর সাথে যুক্ত হয় তখন জীবাণুটা জারিত হয় এবং অক্সিজেনের অভাবে মারা যায়। তো এভাবেই ব্লিচিং পাউডার জীবাণুকে
ধ্বংস করে, জারিত করে মেরে ফেলে। বাংলাদেশের ট্যানারি শিল্পে বর্জ্য পানিতে কি প্রভাব ফেলে সংক্ষেপে আলোচনা করুন। একটা হচ্ছে লাইমিং, আর একটা হচ্ছে ডিলাইমিং, আর একটা হচ্ছে ট্যানিং, আর একটা হচ্ছে রংকরণ। এই ধাপে বর্জ্য, ক্ষার, সালফাইড, প্রোটিন, কতিপয় ধাতব আয়ন উপস্থিত থাকে, পানিকে দূষিত করে। ডিলাইমিং মানে হচ্ছে এই ধাপে বর্জ্য অ্যামোনিয়াম দ্রবণের আধিক্যের ফলে পানি দূষণ ঘটে। এরপর ট্যানিং। ট্যানিং এর ক্ষেত্রে হচ্ছে বর্জ্য অম্লীয় প্রকৃতির হয়, ক্রোমিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পানি দূষণ ঘটে। এরপর রংকরণ। বর্জ্যে বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ, তৈল, গ্রিজ ইত্যাদি থাকে, এগুলোও পানিতে দূষণ করে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলোই মূলত যা ট্যানারি শিল্পে ব্যবহার করা হয় সেটা পানিতে মিশে পানিকে দূষণ ঘটে। এরপর ভবিষ্যৎ পানির সংকট মোকাবেলায় আপনার মতামত লিখুন, নিজের মতো করে লিখবেন। নদী, নালা, পুকুর ইত্যাদি হচ্ছে জলাশয় সংরক্ষণ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে, পানি দূষণের প্রতিরোধ করতে হবে, সঠিক পয় নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে অন্যান্য প্রাকৃতিক উৎসের সঠিক ব্যবহার করতে হবে, এই আর কি। এবার লাস্ট প্রশ্ন যেটা 36তম বিসিএস আসছিল, ডিডিটি মানব শরীরে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে? ডিডিটি হচ্ছে একটা কীটনাশক, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ডি দিয়ে ডাই, এরপরে ডি দিয়ে ডাই, এরপরে টি দিয়ে ট্রাই, তাহলে দুইটা ডাইক্লোরো ডাইফিনাইল, তারপর হচ্ছে ট্রাইক্লোরো ইথেন। তাহলে ডাই এর সাথে হচ্ছে ক্লোরো, ডাইক্লোরো, এরপরে ডাই এর সাথে হচ্ছে ফিনাইল, প্রথমে ক্লোরো তারপর ফিনাইল, তারপর ট্রাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। জমিতে কীটপতঙ্গ, এটাই হচ্ছে ডিডিটি, যেটা হচ্ছে একটা কীটনাশক। নাম মনে না থাকলে জাস্ট লিখে দিবেন কীটনাশক। জমিতে কীটপতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষার জন্য এটা ব্যবহার করা হয়। জমিতে ব্যবহৃত ডিডিটি বিভিন্ন মাধ্যমের সাহায্যে মানব শরীরে প্রবেশ করতে পারে এবং বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করতে পারে, প্রজনন ক্ষমতা কমে যায়, স্নায়বিক সমস্যা হয়, বমি বমি ভাব, মাথা ব্যথা, বিভিন্ন উপসর্গ দেখা যায়। শিশুদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক বিকাশে ব্যাহত ঘটায়। তাহলে এই ডিডিটি ইউজ করার ক্ষেত্রে পরিমাণ মতো ইউজ করতে হবে, এবং এটার ফুল ফর্ম হচ্ছে, আমি একটু আবার রিপিট করি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এরপর মিঠা পানিতে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার প্রভাব লিখো, যদিও পরীক্ষায় আসে নাই। এই জিনিসগুলো বানিয়ে লেখা যায়। এরপর হচ্ছে ওয়াটার পলিউশন কিভাবে কমানো যায়, এগুলো বিভিন্ন ভাবে নিজেদের মতো করে বানিয়ে লিখবো, পরীক্ষায় খুব একটা আসছে ওটা তাও না। রামসার কনভেনশন, এটা একটু মেনশন করা যায়। রামসার কনভেনশন হচ্ছে কি, 1971 সালের 2 ফেব্রুয়ারি ইরানের রামসার ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, যেখানে হচ্ছে জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কারণে রামসার কনভেনশনটা অনেক বেশি ফেমাস, এটা পরীক্ষায় এমসিকিউতে প্রায় আসে। এবং এরা হচ্ছে বিভিন্ন জলাভূমিকে সংরক্ষণ বা বিপদগ্রস্ত জলাভূমিকে ওরা ইন্ডিকেট করে। তো রামসার সাইট হিসেবে দুটো রামসার সাইট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে রাতারগুল ফরেস্ট, সম্ভবত সম ফরেস্টটা। যাই হোক, এরপর আমরা নেক্সট 6 নম্বরে দেখব পলিমার। 6 নম্বর পর্বে আমরা দেখব পলিমার, 7 নম্বরে দেখব আমাদের সম্পদ বা আওয়ার রিসোর্স। ধন্যবাদ সবাইকে।